তো তোমরা অলরেডি জানো যে আমি একটা সায়েন্সের টপিক ওয়াইজ ক্লাস স্টার্ট করেছি। তো সেখানে আমি আলোর প্রতিফলন সংক্রান্ত এবং আলোর বেসিক আইডিয়া যে আলো কী, আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর পরের ভিডিওতে MCQ আলোচনা করব আলোর প্রতিসরণ রিলেটেড। তো স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো আলোর প্রতিসরণ। তোমরা কিছু উদাহরণ অলরেডি দেখেছো যে তারা রাত্রের আকাশে তারাদের মিটমিট করতে দেখা যায়। এছাড়া রামধনু দেখেছো তোমরা। আর আরেকটা উদাহরণ দেখবে তোমরা, কোনো গ্লাসের জলে বা কোনো বাটিতে জলে যদি পেন্সিল রাখো তো সেই পেন্সিলটা বাঁকা মনে হয়। তো এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু হচ্ছে ডে টু ডে লাইফের প্রতিসরণের উদাহরণ। প্রতিসরণকে ইংরেজিতে বলা হয় রিফ্র্যাকশন, ঠিক আছে। তো আজকে আমরা দেখব রিফ্র্যাকশন কীভাবে কেমনভাবে হয়। তো রিফ্র্যাকশনের যদি আমি সংজ্ঞা বলি, সেখানে তোমরা দেখতে পাবে যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপথের যে পরিবর্তন হয় সেটাই হলো প্রতিসরণ। দেখো ছবির মাধ্যমে আমরা দেখি একবার কেমন আছে। আলো এইখান থেকে এ পয়েন্ট থেকে এইখানে বি পয়েন্ট পর্যন্ত এসেছে এবং তাতে এই এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। দুটি মাধ্যমের ইন্টারফেস, উপরেরটা লঘু মাধ্যম, নিচেরটা ঘন মাধ্যম। এবং আলো যখন গতিপথ পরিবর্তন করেছে, দেখো এইখানে যে কোণটা অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, এটা অভিলম্ব, এই পয়েন্টে অভিলম্বর সাথে এই যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে আপতন কোণ, এবং অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মির যে কোণ সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো এই ঘটনাটা ছবির মাধ্যমে দেখা গেল যে আপতন কোণ আছে, একটা প্রতিসরণ কোণ আছে, এবং আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আমরা প্রতিফলনের ক্লাসে অলরেডি দেখেছি যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এক্ষেত্রে তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ যে দুটো কোণ সমান নেই, ঠিক আছে। এই আই কোণটা বড় আছে, আর কোণটা ছোট আছে। এই আরটা হচ্ছে প্রতিসরণ কোণ আর আইটা হচ্ছে আপতন কোণ। অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ কিন্তু আলাদা হয়। এবং প্রতিসরণ ঘটনাটা এমন একটা ঘটনা যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঘন মাধ্যম থেকেও লঘু মাধ্যমে প্রতিসরণ হতে পারে, বা লঘু মাধ্যম থেকেও ঘন মাধ্যমে প্রতিসরণ হতে পারে, দুটো ক্ষেত্রেই সম্ভব। এরপর আমরা দেখব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। ফার্স্ট কেস, প্রথম কেসটা দেখব ঘন থেকে লঘু, ঠিক আছে। আমি ভুল করেছি, এখানে তোমার লঘু থেকে ঘন প্রথমে দেওয়া উচিত ছিল, কারণ সেক্ষেত্রে বোঝার সুবিধা। তো লঘু থেকে ঘন, এই যে ছবিটা আছে সেটা লঘু থেকে ঘনতে আছে। তোমরা দেখো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাওয়ার সময় আলো অভিলম্বর দিকে, এটা হচ্ছে অভিলম্ব, তার দিকে ঘেঁষে যায়, অর্থাৎ আই গ্রেটার দেন আর হয়। যখন উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ ঘন থেকে লঘুর দিকে যায়, তখন আই লেস দেন আর হয়। এগুলো কিন্তু MCQতে অনেক পরীক্ষায় এসেছে, এই ঘটনাগুলো MCQতে আসে। এরপর আমরা দেখব যে প্রতিসরণের সময় কি কি পরিবর্তন হয়। তোমরা দেখেছো প্রতিফলনে কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য, গতিবেগ ইত্যাদি কোনো কিছুরই পরিবর্তন হয় না, কিন্তু প্রতিসরণে আলো অনেক কিছু পরিবর্তন হয় কম্পাঙ্ক বাদ দিয়ে। কম্পাঙ্কটা একমাত্র আলোর এমন একটা ধর্ম, একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটা কিন্তু প্রতিসরণ বা প্রতিফলন কোনো ক্ষেত্রেই পরিবর্তন হয় না। পরিবর্তন যেগুলো হয় সেগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু কোয়েশ্চান হয় যে প্রতিসরণে আলোর কি পরিবর্তন হয়। যেগুলো কোয়েশ্চান হবে সেগুলো তোমাদের সঙ্গে উল্লেখ করে যাব, যে এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এইগুলো তোমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য, গতিবেগ, এইগুলো কি আমি ওয়েব ক্লাস যখন নিব তোমাদের সঙ্গে ডিটেলস ডিসকাশন করব। তরঙ্গ দৈর্ঘ্য কী, কম্পাঙ্ক কী, গতিবেগ কী, সব কিছুই। তো এটা আজকে জেনে রাখো যে কম্পাঙ্ক বাদ দিয়ে সব কিছুই কিন্তু আলোর প্রতিসরণের সময় পরিবর্তন হয়। নেক্সট আমরা দেখব প্রতিসরণের সূত্র। প্রতিসরণ যে হয় তার জন্য কিছুগুলো সূত্র মেনে চলে। প্রতিসরণের সময় আমরা দেখলাম যে এইখানে দেখো ছবিটা, এটা হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, যেটা AM তোমরা দেখতে পাচ্ছ, এই AMটা হচ্ছে আপতিত রশ্মি, MB এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এবং অভিলম্বটা দেখো NMO এটা কিন্তু অভিলম্ব, NMO এটা হচ্ছে পুরোটাই অভিলম্ব। তো এই তিনটেই কিন্তু আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই তলে থাকে, এটাই হচ্ছে প্রথম সূত্র। এটা একটা তলেই আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি হচ্ছে? দ্বিতীয় সূত্রটা আমরা দেখব যে আপতন কোণের সাইন, এই যে এই কোণটা আছে এই কোণের সাইন, এবং প্রতিসরণ কোণ এই কোণটার সাইনের অনুপাত কিন্তু দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোকের ক্ষেত্রে
ধ্রুবক হয়। এখানে তোমার সূত্রটা বলার সময় আমি দুটো কথা বললাম, যে দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে দেখো মাধ্যম যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখলাম যে মাধ্যম পরিবর্তন হলে কি হয়, ওই কোণগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ পরিবর্তন হয়ে যায়, আপতন কোণ পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। তার জন্যেই মাধ্যমটা উল্লেখ করতে হচ্ছে, দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটি নির্দিষ্ট বর্ণের আলোক, এই কথাটা উল্লেখ করতে হচ্ছে কারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্ক ইত্যাদি বিভিন্ন পরিবর্তন হয়, ঠিক আছে। তার সেই কারণেই বলা হচ্ছে যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোকের জন্য। মনে রাখবে দ্বিতীয় সূত্রতে এটি উল্লেখ আছে, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলো। আলোর যদি বর্ণ পরিবর্তন হয় সেক্ষেত্রে আলোর কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়। আমরা জানি যে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে সূত্র। দ্বিতীয় সূত্রটা যদি আমরা গাণিতিক রূপে প্রকাশ করি, তো আপতন কোণের সাইন এই যেটা আছে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন সাইন আর, এই দুটোর অনুপাত ধ্রুবক, যেটাকে আমরা মিউ বলি, ঠিক আছে। তো এই সূত্রটাকে নাম দেওয়া হয়েছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র অনেক সময় কোশ্চেন পড়ে, স্নেলের সূত্র কিসের সঙ্গে যুক্ত, তখন উত্তর হবে প্রতিসরণের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে মিডিয়াম 1, এটা হচ্ছে মিডিয়াম 2, 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। মাধ্যমে পরিবর্তন হয়েছে আলোর গতিপথ, ঠিক আছে। নেক্সট আমরা দেখব একটা জেনারেল ফর্মুলা, যেখান থেকে কিন্তু অনেক সূত্র থেকে অনেক অঙ্কও আসতে পারে, বিশেষ করে রেলওয়ে। জেনারেল ফর্মুলাটা কি না, প্রতিসরাঙ্কটা আমরা গতিবেগ দিয়ে প্রকাশ করেছি। কিভাবে দেখো, উপরে লেখা আছে সি, নিচে লেখা আছে ভি। আমরা জানি যে আলোর যখন মাধ্যম পরিবর্তন হয় তখন আলোর গতিবেগ পরিবর্তন হয় বললাম। তাহলে শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ হবে, কোনো একটা কাঁচ মাধ্যম বা গ্লাস মাধ্যম বা জল মাধ্যম বা বায়ু মাধ্যম, এক্ষেত্রে কিন্তু আলোর গতিবেগ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ভাজিত সেই মাধ্যমে আলোর গতিবেগ, এই দুটোর অনুপাত বা যদি করা হয়, অর্থাৎ সি বাই ভি, ভালোভাবে বললে সি বাই ভি, শূন্য মাধ্যমে গতিবেগ বাই ওই মাধ্যমে গতিবেগের অনুপাতটাই হচ্ছে কিন্তু প্রতিসরাঙ্ক। এইখান থেকে কিন্তু অঙ্ক আসবে, এইখানটা তোমরা মুখস্থ করে নেবে বা এই সূত্রটা মনে রাখবে। তারপরে তোমাদের যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা। একটা প্রতিসরণের ক্ষেত্রে একটা জেনারেল ফর্মুলা ইউজ করা হয়, যেটা হচ্ছে থিটা দিয়ে করা হয়। থিটা দিয়ে কিছু না, খালি ওই আপতন কোণটা θ1 লেখা হয় এবং প্রতিসরণ কোণটা θ2 লেখা হয়। এটা ভাবার কিছু নেই, θ1 এবং θ2। এবং প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তাহলে কিন্তু সহজভাবে এই সূত্রটাকে প্রকাশ করার জন্য লেখা হয় μ1 sin θ1, অর্থাৎ 1 1 প্রথমে থাকবে, পরে 2 2 থাকবে, অর্থাৎ μ2 sin θ2। এটা সহজভাবে জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটা থেকে ক্লাস 12-এ কিন্তু অনেক কিছু অঙ্ক আছে, μ1 sin θ1, μ2 sin θ2। তো এইগুলো হয়ে গেল তোমাদের ম্যাথমেটিক্যাল দিকটা, ঠিক আছে। তো প্রতিসরণের এটা আজকে ছিল বেসিক কনসেপ্ট। এর পরের দিন আমরা উদাহরণগুলো আমরা দেখে নিই, কারণ উদাহরণ থেকে অনেক কোয়েশ্চান আসে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের। যে উদাহরণগুলো আমরা বললাম, প্রথমে দুটো বলেছি রামধনু। এছাড়া বায়ুমণ্ডলীয় প্রতিসরণ ঘটে। বায়ুমণ্ডলের মধ্যে জানি আমরা বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্ক আলাদা। বায়ুমণ্ডলে যতগুলো স্তর আছে প্রত্যেকটির ঘনত্ব আলাদা, যার কারণে প্রতিসরাঙ্ক আলাদা, যার কারণে আলোর গতিপথের কিন্তু পরিবর্তন ঘটে। অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ একটা হচ্ছে উদাহরণ। এছাড়া প্রিজম আছে। প্রিজম আমরা দেখেছি এরকম হয়, হ্যাঁ, দুটা ত্রিভুজাকার তল হয় এবং তিনটে যেটা রেক্টাঙ্গুলার তল হয়, আয়তাকার তল হয়। তো এর মধ্যে দিয়ে আলো কিন্তু প্রতিসরণ ঘটে এবং আলোর স্প্লিট ঘটে। স্প্লিট মানে ভেঙে যায় বিভিন্ন বর্ণের আলো। তো এগুলো আমরা পরে দেখব। তারাদের মিটমিট হয়, তারারা মিটমিট করে রাতের আকাশে। এছাড়াও আরেকটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে পুকুরের জলে কম গভীরতা বোঝায়। পুকুরের জলে দেখবে তোমরা গভীরতাটা একটু কম বোঝায়, যতটা গভীর তার থেকে কম গভীর বোঝায়। ক্যামেরার লেন্সে ব্যবহার করা হয়। পেন্সিল তো বললাম যে পেন্সিলকে জলে নিমজ্জিত রাখলে অনেকটা বাঁকা মনে হয়, এটা একটা প্রতিসরণের উদাহরণ। এছাড়া গ্লাসের জলে তোমরা কয়েন ডোবালে সেম জিনিস, অনেকটা মনে হয় উপরে উঠে এসেছে। গ্লাসের জলে যদি একটা গ্লাসে যদি তোমরা কয়েন রাখো তো দেখবে কয়েনটা অনেকটা উপরে উঠে এসেছে। তো এগুলো কিন্তু সবই হচ্ছে প্রতিসরণের উদাহরণ। তো প্রতিসরণের উদাহরণ থেকে অনেক কোয়েশ্চান আসে, কিভাবে উঠে আসে একটা তোমাদেরকে উদাহরণ বলে দিই। ধরো একটা সারফেস আছে, তো এই সারফেসটা তোমার এইখানে ধরো নিচ থেকে একটা আলো আসছে, এই আলোটা এইখানে গেল, গিয়ে যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে দূরে সরে গেল।
তাহলে দূরে সরে গেল অবিলম্ব থেকে। এরপর আমার চোখে এসে পড়লো, এটা আমার চোখ। তাহলে আমি দেখো এই রশ্মিটাকে যদি আমি একটু পিছন দিকে বাড়াই, এটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, দেখো অনেকটা উপরে আসছে তো, তাহলে দেখো এই হাইটটা কিন্তু উঁচুতে চলে আসছে আর এইটা নিচুতে, তার কারণে মনে হয় উপরে উঠে এসেছে। মানে এইখান থেকে যখন আলোটা আমার চোখে আসছে তখন এই অবিলম্ব থেকে দূরে সরে গেছে, এটা তো ঘন মাধ্যম, জল মাধ্যম, আর এখানে আমার বায়ু মাধ্যম, অর্থাৎ আমার চোখ আছে এখানে, তো সেখানে বায়ু মাধ্যমে সরে যায় অবিলম্ব থেকে, তাহলে সরে গেছে। এবং সেই আলোটা পিছন দিকে যখন বাড়াচ্ছি তখন দেখছি একটু উপরে উঠে আসছে, অর্থাৎ অপসৃত হচ্ছে। এইভাবেই কিন্তু আলো মনে হয় যে কোনো কিছু গভীরতা কম মনে হয়, পুকুরের জলে যে গভীরতাটা কম মনে হয় সেটা এই কারণেই মনে হয়। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমরা অভ্যন্তরীণ পূর্ণ